তুহিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসল। নিজের মনেই নিজেকে বলল, কিসের ভয় পাচ্ছিলি রে নওমি? সে এখানে কি করে আসবে? ধুর, মাথাটা গেছে। দরজা খুলতেই কাক ভেজা তুহিকে দেখে বলল, তুমি এভাবে ভিজলে কেন তুহি আপু? তুহি দাঁতে দাঁত চেপে বলল, শখে ভিজেছি। সর সামনে থেকে। নওমি চুপ করে সরে গেল। আড়ালে একটু হেসেও নিল সে। তুহি বৃষ্টি একদম পছন্দ করে না, আর একটু আগেই বৃষ্টি এলো আর তুহি ভিজে গেল। হা হা। তুহির ভেতর যেতেই দেখলো আদনান ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও হাসতেই আদনান বলল, তুই বিচি টি বলেই ফিসফিস করে হেসে দিল। তুহি আদনানের কথায় ওর নাক টেনে দিল। এমনি হলে আদনান ছুটে আসতো আর তুহি কোলে নিত। আর আজ একটুকু আদরেই থাক না হয়। দুজনকেই জ্বরে পড়তে হবে। নওমি তোয়ালে এনে বলল, নাও মাথাটা মোছো, এই বৃষ্টিতে বের হতে গেলে কেন? তুহি তোয়ালে নিয়ে এলো। এই অসময়ে বৃষ্টি আসবে কে জানতো? হাসপাতাল থেকে বেরোনোর সময় আকাশ একদম পরিষ্কার ছিল। মোড়ে এসে রিক্সা নিলাম আর ঠিক তখনই কোনো জানান না দিয়ে ধরফর করে নামলো বৃষ্টি। রিক্সার হুড তুলতে তুলতেই আমি অর্ধেক শেষ। আচ্ছা বসো। আদনানের জন্য সুজি রান্না করতে গিয়ে আমি সুজির হালুয়া করেছি, খাবে? নিয়ে আয়, এমনিতেও খিদে পেয়েছে খুব। আজ যা ব্যস্ততা গেল না। নওমি গিয়ে ওর জন্য এক বাটি নিয়ে এলো। নওমিকে অদ্ভুত রকম শান্ত দেখে তুহির মনে খটকা লাগলো। মেয়েটাকে গত 3 বছর ধরে চেনে সে, একটু হলেও বুঝতে পারে। খেতে খেতে স্বাভাবিকভাবে বলল, আজকে কেমন গেল দিন? নওমি চমকে উঠল হঠাৎ এই প্রশ্ন। সে আমতা আমতা করে বলল, কেমন যাবে, সব সময় যেমন যায়। তুহি কিছু বলতে গিয়ে থেমে গেল। হুট করে চোখ বড় করে একবার আদনানের দিকে তাকালো, আরেকবার নওমির দিকে। নওমি সেই দৃষ্টিতে দৃষ্টি না মিলিয়ে চোখ নামিয়ে নিল। তুহি সন্দেহের সুরে বলল, ব্যাপার কি বলতো? কিছু হয়েছে? কি হবে? আজ ডক্টর আজলান হাসপাতালে আসেনি, অথচ উনি ডিউটি বাদ দেওয়া লোক না। নওমি চমকে বলল, তো আমি কি করব এসব জেনে? তোর উপর তো সন্দেহ হচ্ছে আমার। আজকে তোর বিহেভিয়ারও অদ্ভুত। নওমি হাসার চেষ্টা করে বলল, কি বলছো আপু? নওমি, আমার কাছে লুকানোর চেষ্টা করিস না। তোর ফেস রিড করতে আমার 1 সেকেন্ডও লাগে না। নওমি চুপ করে হাত মোছড়াচ্ছে। তুহি একইভাবে তাকিয়ে আছে। নওমি ভাবছে বলবে কি বলবে না। তুহিকে বলা প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু তুহি যা জেদি, ও না ঝামেলায় করে বসে। সে অনেক ভেবে মুখ খুলল। আজকে স্কুল থেকে আসার সময় উনি মানে আহিল এসেছিল। আজ ছুটির পর স্কুলের সামনে ও আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। নওমির মুখে আজলানের নামটা শুনে তুহি যেন আকাশ থেকে পড়ল। তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। সে তোয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, হোয়াট? ডক্টর আজলান এখানে? ও কিভাবে তোদের স্কুলের ঠিকানা পেল? আমি জানি না। ও জানতে চাচ্ছিল আদনান ওর ছেলে কিনা। আমার খুব ভয় করছে তুহি আপু। ও যদি আদনানকে আমার থেকে কেড়ে নিতে চায়, এখন যদি ও জোর খাটায়, আমি কি করব? তুই ছোট্ট না নওমি, যে কেউ এসে তোকে ভয় দেখালেই তুই গুটিয়ে যাবি। ও যদি বাচ্চার খোঁজ পেয়ে নাটক করতে আসে, তবে ও আজলান আউজাদকে মনে করিয়ে দিবি সেই পুরনো কর্মকাণ্ড। নিজেকে শক্ত কর নওমি, লুকোচুরি করে কিছু হবে না। তোকে এবার মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে। তুহি উত্তর দিয়ে অন্যমনস্ক হয়ে গেল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে নিজে মুখ খোলেনি। তাহলে আজলান কিভাবে জানলো নওমি এই স্কুলেই পড়ায়? আর খুঁজেও যদি পায়, তাহলে আজলান কেন এত বছর পর এতটা ডেসপারেট হচ্ছে? নওমির মতে আজলানের এমন আচরণের কোনো মানে হয় না। আজলান অন্য কাউকে হয়তো পছন্দ করত। নওমি ক্লিয়ার করে কিছুই বলেনি ওদের। এখন হঠাৎ আজলানের এই হন্যে হয়ে খোঁজার পেছনে নিশ্চয়ই বড় কোনো সূত্র আছে, যা তারা এখনো জানে না। আসলেই কি তাই? ওদের বিচ্ছেদের আড়ালে কি আরও সত্যি আছে? এভাবে আর কতদিন? আহিল তার বিছানায় হেলান দিয়ে বসে কোলের উপর ল্যাপটপটা নিয়ে এক মনে কি যেন দেখছিল। চুলগুলো একটু উস্কো খুস্কো। বিছানায় কাগজপত্র, জামা কাপড় আর পড়ার টেবিলের ওপর কফির খালি মগটা অবিন্যস্তভাবে পড়ে আছে। তার মা এসে এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে আর অগোছালো রুম গুছিয়ে দিতে দিতে বলল কথাটা,
আহিল এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আহিলের মা হাতের কাপড় রেখে ওর দিকে তাকালো। এরপর তিনি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কিভাবে মানে? এই যে নিজের চারপাশের একটা দেয়াল তুলে রেখেছিস, দিন নেই রাত নেই শুধু হাসপাতাল আর নিজের এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখা। এইভাবে তোর বয়সের বাকি ছেলেদের দেখ, তারা কত ঘুরে বেড়াচ্ছে, জীবনটাকে উপভোগ করছে, আর তুই একটা বিষাদকে বুকে নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। কতদিন আর এভাবে থাকবি? আহিল থমকালো ঠিকই, কিন্তু মুখবিহর স্বাভাবিক রইল। নমির খোঁজ পাওয়ার কথা এখন জানালো না সে। বুকের ভেতর এক পলকের জন্য একটা চেনা যন্ত্রণা খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। উঠে দাঁড়িয়ে বলল, আমি তো ভালোই আছি মা, কোনো কিছু তো আটকে নেই। আমার কেরিয়ার, আমার জীবন সব তো ঠিকঠাকই চলছে। তাহলে শুধু শুধু কেন এসব ভাবছ? মা এবার ছেলের পিঠে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বরটা অনেক বেশি নরম হয়ে এলো। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় আহিল। তুই বাহিরেই যতই ভালো থাকার নাটক করিস না কেন, আমি জানি তোর ভেতরের ক্ষতটা এখনো শুকায়নি। কিন্তু বাবা, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। নিজেকে এবার একটু মুক্তি দে। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু সময়টা তো ফিরিয়ে আনা সম্ভব নয়। আর নয়তো বলতে বলতে থেমে গেলেন। এতগুলো গত 3 বছর ধরে করা ওনার নিত্যদিনের আর্তনাদ। প্রথমে ছেলেটাকে ভুল বুঝেছিল, ভেবেছিল নওমি চলে যাওয়ার পেছনে ছেলেটার কোনো হাত আছে। কারণ তারা তো দেখেছে আহিল ওকে কতটা ইগনোর করত, কতটা কষ্ট দিত। পরে ধীরে ধীরে ছেলের প্রতি নরম হয়ে গেল। মা হয়ে কতদিন আর রাগ ধরে রাখতে পারে? আবার যখন শুনল নওমির বাবার বাড়ি গিয়ে আহিল যেসব শুনেছে, তখন তিনি দোটানায় পড়ে গেল। নওমিকে চেনে সে, কিন্তু নওমির হঠাৎ নিরুদ্দেশও তাকে ভাবাচ্ছিল। বর্তমানে ছেলের জন্য খুব করুণা হয়। আহিল কাবার্ড থেকে শার্ট বের করতে করতে বলল, আম্মু আমি বাহিরে যাব, তুমি খেয়ে নিও, আমি বাসায় খাবো না। আজ তো তোর অফ ডে, তাহলে কোথায় যাবি? হুট করে একটা কাজ পড়ে গেছে বলে সে বেরিয়ে গেল। মিনিটের মধ্যে সিদ্ধান্তে নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু কাজ হবে কি? বের হয়ে কাউকে ফোন দিল। আজকে স্কুল ছুটি, নওমি তুহি বসে আছে, আদনান ঘুমোচ্ছে, মাঝে 2 দিন কেটে গেছে। আর আশ্চর্যজনকভাবে এই 2 দিনে আহিলের ছায়াও দেখা যায়নি। ওরা ধরে নিয়েছে, আহিল মেনে নিয়েছে যে নওমি আর আদনানকে ও পাবে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা চেনা ছোট্ট কান্নার মতো আদরে আওয়াজ ভেসে এলো। আদনান উঠে গেছে নিশ্চয়ই। নওমি মাত্রই রান্নাঘরে গেল, তাই তুহি ভেতরের রুমে গেল। আদনান বিছানার মাঝখানে বসে আছে, চোখ দুটো তখনও ঘুমে জড়ানো, এক হাত দিয়ে চোখ ডলছে আর কান্না করছে। তুহি এগিয়ে গিয়ে বলল, কিরে বিচ্ছু, কি হয়েছে? তুহির গলা শুনে পিটপিট করে তাকিয়ে আবার কান্না জুড়ে দিল। তুহি এগিয়ে ওকে কোলে নিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? কাঁদিস না বাপ, চল তোকে মুখ ধুইয়ে দিই। আদনান তুহির কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। তুহি ছাড়লে তো। তুহি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর নরম গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেলো। তারপর আদুরে গলায় বলল, কত বড় ঘুম দিয়েছে, তবুও ছটফট করছে দেখো। আদনান দরজার দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, আ আ মা, আ তুহি হতাশার সুরে মুডে আম্মা। আদনান বুঝল কি না কে জানে, তবে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা চালালো। তুহি আদনানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতে আদনান নওমিকে দেখে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। তুহি ওকে নামিয়ে দিলে মেঝেতে পা পড়তেই সে কুচকুচ করে হেঁটে গিয়ে নওমির কোলের ওপর আছড়ে পড়ল। নওমি হেসে ওকে জাপটে ধরে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার আব্বুর ঘুম শেষ? খালামণি উঠিয়ে দিয়েছে বুঝি? তুহি রাগ দেখানোর ভান করে বলল, তোর ছেলেই উঠে পুরো বাড়ি মাথায় তুলছে, এখন খালামণির দোষ? মা ছেলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছিস? নওমি খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদনানও হাসল। সে মায়ের কোলে মুখ গুছে বলল, তুই পুষা। তুই চোখ পাকিয়ে বলল, আমি পচা? যা, চকলেট দিব না, আমি একা একা খাবো। কথাটা শুনে সে চোখ দুটো গোল গোল করে নওমির কোল থেকে মাথা তুলে
তুহির দিকে তাকালো। ছোট্ট মাথায় বোধহয় হিসাবটা চট করে মিলে গেল। সে এবার নওমির কোল থেকে নামার চেষ্টা করলো। নওমি ছেড়ে দিতে গুটি গুটি পায়ে তুহির কাছে গিয়ে পা জড়িয়ে ধরল। তুহি অন্যদিকে তাকিয়ে বসে রইল। তুহি ওকে কোলে নিচ্ছে না দেখে বহু কষ্টে সোফায় উঠে ওর কোলে বসলো জোর করে। তুহি তবু ওর দিকে তাকাচ্ছে না। আদনান কাঁদো কাঁদো মুখ করে নওমির দিকে তাকালো। নওমি ওদের দিকেই তাকিয়ে হাসছে। এই দুইটাই পাগল। আদনান এবার নওমির গলা জড়িয়ে ধরে মুখের সামনে তার টুকটুকে লাল ঠোঁট দুটো ফুলিয়ে এমন এক মায়াবী চাহনি দিল, যা দেখে যে কোনো পাষাণের মনও গলে জল হয়ে যাবে। সেখানে তো তুহি। আদনানের চালাকি দেখে নওমি হেসেই কুল পাচ্ছিল না। তুহি মুখ টিপে হেসে চট করে আদনানকে জড়িয়ে ধরল। চালাক বিচ্ছু। তুই তো পচা। তার কোলে জোর করে বসা হয়েছে, আবার ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। তুহি নরম হয়েছে বুঝতে পেরে ওর দুই গালে হাত রেখে আদনান মিষ্টি হেসে বলল, তুই ভালু। তুই হেসে বলল, চকলেটের জন্য খালামণি এখন আবার ভালো হয়ে গেল, তাই না? দেখলি তোর ছেলের কাণ্ড। নওমি হেসে বলল, ছেলে আমার হলে কি হবে? কোলে পিঠে বড় তো তুমি করেছো, তাই তোমার মতো হয়েছে। তুই মুখ বাঁকিয়ে সোফার পাশে রাখা ওর হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট ক্যাডবেরি চকলেটের বার বের করলো। সেটা আদনানের চোখের সামনে দোলাতে বাচ্চার চোখ দুটো চকচক করে উঠল। প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে দিলে ও খুশি মনে মনে খেতে শুরু করলো। চকলেটের শেষ অংশ খেয়ে এক টুকরো তুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাউ তুই। তুই হেসে খেয়ে নিল। তারপর বলল, হয়েছে, অনেক চকলেট খেয়েছিস, এবার চল কাজ করবি। কাজ করে খেতে হয়, বুঝেছিস? তুহি আদনানকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। আদনান গোল গোল চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। তুই ওকে স্ল্যাবের উপর বসিয়ে সিল্কের দিকে ইশারা করে বলল, এই যে তোমার ফিডারগুলো জমে আছে, এগুলো ধুতে হবে। ফাও খাওয়া বন্ধ। আদনান তো ভারী খুশি। পানি নিয়ে খেলতে কার না ভালো লাগে। তুই ওর হাত ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। আদনান খিলখিল করে হাসতে শুরু করলো। নওমিও উপস্থিত হয়ে ওখানে। বোতল ধোয়া শেষ হতে তুহি ফিটারের নীল রঙের ক্যাপ আদনানের হাতের কবজিতে চুরির মতো গলিয়ে দিয়ে নিতে গেল। আদনান নিজের পুচকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মহা আনন্দে পা দোলাতে দোলাতে আদো আদো বলে হাসতে হাসতে মোবাইলে দেখা ছড়া বলতে লাগলো, হাই আউ হু হা হা। তুহি তো আনন্দে আদনানের এই নতুন ছড়া শুনে হেসেই খুন। সে আদনানের এই পাগলামিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নীল ক্যাপটা ওর কবজিতে আটকে দিয়ে ওর হাতটা ধরে ডুগডুগির মতো নাড়াতে নাড়াতে সুর মেলালো, ডবপট্টি ডবপট্টি ডবপট্টি। আদনান হেসে চিল্লিয়ে বলল, ডাবুপুতি। নহমি ওদের কাণ্ড দেখে বিড়বিড় করলো, পাগলার গারদ থেকে পালিয়ে এসেছে বোধহয়। ও এদিকে এগিয়ে এসে বলল, হয়েছে, থামো। কি শুরু করেছো দুটো? কাজ কলি। তোমার কাজ করা লাগবে না, নামো। আদনান নাকচ করে বলল, না তুমি আপু, ওর ঠান্ডা লেগে যাবে তো। একটুতে ঠান্ডা লাগে না, বুঝেছিস? আদনান, নাম তো। ধোয়া শেষ। না, চল, খেলবি না। ধরে বেঁধে ওকে নিয়ে আসলো। এরপর আদনানকে অর্ধেক নাস্তা খাওয়ায়ে ঘরের বেল বেজে উঠল। নমি ভ্রু কুঁচকে বলল, এখন আবার কে এসেছে? আমি দেখছি। তুই উঠে পিলহোল দিয়ে দেখে বলল, আবরার এসেছে। নমি আদনানের দিকে 1 চামচ নাস্তা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া আসবে, আগে বলেনি তো। নমি কাঁধ উঁচিয়ে বলল, জানি না, আমায়ও কিছু বলেনি। তুহি দরজা খুলতে আবরার ভেতরে এলো। ভেতরে এসে থেমে আবার পেছনে ফিরে কাউকে ডাকলো, আসুন। তুহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আবরারের এই কথায়। নমিও তাকালো ওদের দিকে। হঠাৎ দরজার দিকে একজনকে ঢুকতে দেখে চমকে গেল ওরা। তুহি এক প্রকার চেঁচিয়ে বলল, আপনি? আবরার, ওনাকে কেন নিয়ে এসেছ? নমি চট করে দাঁড়িয়ে গেল, সাথে সাথে আদনানকে কোলে নিয়ে দূরে সরে গেল। আর কেউ নয়, ডক্টর আজলান আউজাদ এসেছে। কিন্তু আবরার কেন ওনাকে এনেছে? কেন এসেছে? নিশ্চয়ই আদনানকে নিয়ে যেতে। এত ভাবনার মাঝে তুহির উচ্চস্বর শুনতে পেল। সে আবরারের সাথে তুমুল তর্কে লিপ্ত হয়েছে। তার গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কয়েক পর্দা উপরে চড়ে গেল। আবরার, তুমি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছ। ওনাকে এই অবধি কেন এনেছ? আবরার ঠান্ডা মাথার মানুষ।
সে ঠান্ডাভাবেই সব হ্যান্ডেল করতে চায়। এগিয়ে এসে বলল, তুহি প্লিজ আগে চিৎকার বন্ধ করো, একটু শান্ত হও। কি শান্ত হব? তুমি গলতে পারো কিন্তু আমি না। তুহি, ওদের মনে হয় এবার সামনাসামনি বসে কথা বলা দরকার। অনেক তো হলো, আর কতদিন এভাবে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াবে নওমি? তুহি রাগ সামলে বলল, তুমি কি ভেবে এসব করছো আমি জানি না। আমি বুঝতে পারছি নওমির স্কুলের ঠিকানাও তুমিই দিয়েছ। এবার আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি কি কথা বলবেন আমি জানি না, কিন্তু নওমিকে কোনো রকম কথা শোনানোর চেষ্টাও করবেন না, বলে দিলাম। আর না তো জোর জবরদস্তি। আর যদি আদনানকে নেওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আসতে পারেন। আজলান এবার জবাব দিল, আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। ও আমার নিজের রক্ত, নিজের সন্তান। ওকে নিতে চাইলে আমি সহজেই নিতে পারতাম, কিন্তু জোর করার ইচ্ছে কিংবা মন মানসিকতা কিছুই নেই। আমি শুধু এত বছরের একটা ভুল বুঝাবুঝি মেটাতে চাই। তুহি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হঠাৎ এত বছর পর আপনার এটা মনে হলো কেন যে এটা ভুল বুঝাবুঝি? কেনই বা মেটাতে ইচ্ছে হলো? আবরার আর নওমি এতক্ষণ সবটা দেখছিল। এখন আবরার তুহিকে থামিয়ে দিল। তুহি থামো তো, ওদের সত্যিই কথা বলা প্রয়োজন। পুরো বিষয়টা আমরা কেউই জানি না। হতেই পারে দুজনেই পরিস্থিতির শিকার। তুহি গরম চোখে তাকিয়ে বলল, যা মন চায় করো, বলে সে রুমের দিকে হাঁটা দিল। আবার থেমে পেছন ফিরে বলল, নওমির ইচ্ছার বিরুদ্ধে যদি ওকে কোনো চাপ দেওয়া হয় সেটা ভালো হবে না, মাইন্ড ইট। আবরার, তোমাকেও বলে রাখলাম। হন হন করে চলে গেল ভেতরে। এদিকে আবরার ওর পেছনে পেছনে যেতে যেতে বলল, ভাই, আপনার জন্য তো এখন আমার সংসার ভাঙতে বসেছে। আপনাকে সাহায্য করতে গিয়ে বউ আমাকে হুমকি দিচ্ছে। আজলান না চাইতেও হাসলো একটু। আবরার যেতে যেতেই বলল, ভাই, নওমিকে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, জোর করবেন না কিন্তু। আবরার যেতেই আজলান ধীর পায়ে এগিয়ে গেল। নওমি আদনানকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ভয়ে নাকি চিন্তায় জানা নেই, কিন্তু ওর গা হাত পা কাঁপছে। আজলান ওর অবস্থা বুঝতে পেরে বলল, নওমি, নওমি প্লিজ একটু শান্ত হও। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। আমি একটু কথা বলতে এসেছি। আমাদের মধ্যে যা হয়েছে এসব কেউ ষড়যন্ত্র করেই করেছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় কথা বলি। নওমি নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, আপনার সাথে বলার মতো কিছু নেই। যা হয়েছে সবই কাচের মতো পরিষ্কার। কিছুই পরিষ্কার না। প্লিজ, অনেক কিছু আমাদের আড়াল রয়ে গেছে যার কারণে এই দূরত্ব। নওমি ওর কথা শুনতেই চাইছে না। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে এসে দাঁড়ালো। নওমি আজলানের দিকে না তাকিয়ে আদনানকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে মুখ ফিরিয়ে রইল। সে এই মুহূর্তে আজলানের কোনো কথা শুনতেই প্রস্তুত নয়। আজলান কিছুটা জোরের সুরেই অথচ অত্যন্ত নরম গলায় বলল, প্লিজ নওমি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি তোমাকে বসতে বলছি, প্লিজ একটু বসো। সব কথা শোনার পর যদি মনে হয় যে তুমিই ঠিক, তাহলে বিশ্বাস করো আমি আর তোমাকে জোর করব না। আজলানের অনমনীয় জেদ আর অকলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। এক প্রকার অনিচ্ছা আর ক্ষোভ নিয়েই সে সোফাটায় ধপ করে বসে পড়ল। আদনান মায়ের কোল ঘেঁটে তখনও গোল গোল চোখে আজলানকে দেখছিল। আজলানও সেটা দেখেছে, কিন্তু তাকাতে পারছে না সে। নিজের ছেলে হয়েও তার দিকে তাকাতে তার ভাবতে হচ্ছে। ওর দিকে চোখ পড়লে কলিজা মোচড় দিয়ে উঠছে আজলানের। আজলান নওমির মুখোমুখি একটা সিঙ্গেল সোফায় বসলো, কিন্তু কথা শুরু করার আগে সে ভেতরের রুমে দিকে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকল, আবরার, তুহি, তোমরাও প্লিজ একটু ড্রয়িং রুমে এসো। আমি চাই আজ যা কথা হবে তা তোমাদের সবার সামনেই হোক। আবরার আর তুহি ভেতরের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তুহির মুখে তখনও অসন্তোষের ছাপ স্পষ্ট, আর আবরার বেশ গম্ভীর। সবাই বসার পর আজলান একটা গভীর শ্বাস নিয়ে নওমির দিকে তাকালো। তার কণ্ঠটা সিরিয়াস। আমি এখনও জানি না আমাদের সাথে এই জঘন্য কাজটা কে করেছিল। আমি তোমাকে ইচ্ছে করে ভুল বুঝিনি। না তো তুমি। তুহি চুপ থাকতে পারল না। কথার মাঝে বলে উঠল, নিজের স্ত্রীকেই তো আপনি চিনতে পারেননি। এতই যখন টান, তাহলে ওকে চিনেননি কেন? আদনানকে চুরি করা বাচ্চা বলতেও তো আপনার বাধেনি। কথার মাঝে কথা বলায় আবরার বিরক্ত হলো, কিন্তু আজলান বিচলিত না হয়ে বলল,
আমি আদনানকে চুরি করা বাচ্চা বলিনি, আমি উদাহরণ দিয়েছিলাম। তাছাড়া নওমীকে আমি কখনোই এই ভেষে দেখিনি। আমি নিশ্চয়ই আমার চেম্বারে আসা কোনো নারীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব না। এটা আমার পেশাগত নীতিতেও পড়ে না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই নিকাবের আড়ালে নওমীকে চট করে চিনতে পারত না। তুহি চুপ হয়ে গেল। এই পর্যায়ে নওমী মুখ খুলল। জীবনের এমন একটা পর্যায়ে কাটিয়ে এসেছি যেখানে দুনিয়ার দিকে তাকালে দেখতাম অনেক মানুষ, কিন্তু আমার আপনের তালিকায় একজনও নেই। এত এত লোকের ভিড়ে কেউ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে এমন কেউ ছিল না। তখন সব দিক শূন্য, দিশেহারা আমি। কিন্তু ভুলে গিয়েছিলাম পুরো দুনিয়ায় কেউ না থাকলেও একজন থাকে, যে কখনোই মুখ ফিরিয়ে নেয় না। মহান আল্লাহ তাআলা। মনে পড়তেই ফিরে গেলাম তার দরবারে। আর এই কারণেই আমার পরিবর্তন। ধাক্কা খেয়ে শিখলাম মহান রব ছাড়া আপন বলতেই কিছু নেই। আর ওনার দয়াতেই আজ আমি আমার আদনান এই কঠিন শহরে কঠিন জীবনে মাথা উঁচু করে বেঁচে আছি। তুহি কিছু বলতে চাইলে আবরার থামিয়ে দিয়ে বলল, তুহি প্লিজ, আগে ওনাকে কথা শেষ করতে দাও। আজলান দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, আমি জানি না কে সেই ডায়েরিটা তোমার ড্রয়ারে রেখেছিল, আর কেই বা বেনামি চিঠিগুলো দিয়েছিল। তার হদিস আমি আজও পাইনি। আমি শুধু এতটুকু বুঝতে পেরেছি, আমরা দুজনেই কোনো এক তৃতীয় ব্যক্তির কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, যার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের আলাদা করা। ডায়েরি, চিঠি বলেই তুহি নওমীর দিকে তাকালো। নওমী ঘাড় উঁচিয়ে মাথা নাড়ল। অর্থাৎ এই বিষয়ে সে কিছুই জানে না। আজলান নওমীর দিকে তাকিয়ে দেখল, ওর মুখে বিস্ময়। তুহির মুখটাও হাঁ হয়ে গেছে। আজলান বুঝতে পারল ৩ বছর আগে থেকে পর্দার আড়াল থেকে যে খেলাটা খেলা হয়েছিল তার একটা বড় অংশ নওমী নিজেও কোনোদিন জানতে পারেনি। নওমী সন্দেহের চোখে তাকিয়ে বলল, কিসের ডায়েরি, কিসের চিঠির কথা বলছেন আপনি? এটা আপনার মন গড়া গল্প নয়? তার গ্যারান্টি কি? মন গড়া গল্প বলার দরকার কি আমার? যা ক্ষতি হওয়ার তা কি আমার হয়নি? সেই ডায়েরি এবং চিঠিগুলো আমি বহু আগেই পুড়িয়ে ফেলেছি। না হয় তোমাদের সন্দেহ করতে হতো না আমার। তুহি প্রশ্ন করল, কি ছিল ডায়েরিতে? তোমার ড্রয়ার থেকে একটা ডায়েরি পেয়েছিলাম, যেখানে লেখা ছিল তুমি আমাকে কখনোই মেনে নিতে পারোনি, আমার অগোচরে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছ। এরপর আজলান চিঠি আর ফোন মেসেজের সব কথা খুলে বলল। নওমী স্তব্ধ হয়ে আজলানের কথাগুলো শুনছিল। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে বলল, আমি কোনোদিন ডায়েরিই লিখতাম না, আর না কোনো চিঠি আমার কাছে এসেছে। আর আমার জীবনে আপনি ছাড়া বলতে বলতে নওমীর গলাটা ধরে এলো। অপমানে আর তীব্র যন্ত্রণায় তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। আজলান ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সেই ডায়েরির হাতের লেখাটা হুবহু তোমার ছিল। অনেক চেষ্টা করেছি কোনোভাবে মিলানোর যে লেখাটা তোমার নয়, কিন্তু সেখানে আমি ব্যর্থ। এমন কোনো নিখুঁত লোক আমাদের পেছনে লেগেছিল যে তোমার হাতের অক্ষরগুলো অবিকল নকল করতে পেরেছিল। সেদিন ওই ডায়েরিটা দেখার পর আমার মাথা কাজ করেনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি কেউ একজন খুব ঠান্ডা মাথায় আমাদের তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। এত কিছু তারা কল্পনাও করেনি। আপনি এসব নওমীর সাথে আলোচনা না করেই ওকে ভুল বুঝলেন। ওকে কি বলা উচিত ছিল না? আজলান শান্ত চোখে নওমীর দিকে তাকালো। নওমী তাকিয়ে থাকতে পারল না। সে চোখ নামিয়ে নিল। আজলান সেভাবেই তাকিয়ে বলল, আমি নওমীকে জিজ্ঞেস করেছি। কি? যা সেটা ওকেই বলতে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করিনি নওমী। নওমী চুপ হয়ে আছে। আজলান হতাশার সুরে বলল, নওমীকে আমি সেদিনই জিজ্ঞেস করেছিলাম যেদিন আননোন নাম্বার থেকে কল এসেছিল, কিন্তু নওমী ভেবেছিল আমি তাকে সন্দেহ করছি। ইভেন যখন আবরারের ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম তখনও সে কতটা রিয়্যাক্ট করেছিল জিজ্ঞেস করো তাকেই। নওমী ফুঁসে উঠে বলল, আমি রিয়্যাক্ট করেছি, কেন করেছিলাম সেটা আপনার ওই বড় বড় কৈফিয়তের মাঝে খুব সুন্দর চেপে গেল। বরং আমি খুব কম রিয়্যাক্ট করেছি বলতে হয়। শুধু আমার দোষটাই দেখলেন, নিজেরটা ঢেকে দিলেন। মানে? আমি তো বলেছি তোমাকে ভুল বোঝাটা আমার ভুল ছিল।
সেইটা তো কোনো ভুলই নয়। এর চেয়ে বড় অপরাধ করেননি। আজলান অবাক চোখে তাকিয়ে বলল, কিসের কথা বলছো নওমি? পরিষ্কার করে বলো। আপনার চরিত্র তো ধোয়া তুলসী পাতা। আপনি ঘরে বউ রেখে বাহিরে সম্পর্ক রাখেননি? আজলান চিল্লিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাহিরে কারো সাথে সম্পর্ক রাখতে যাব? চলবে। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা।